তিহুর মনে আজকাল ছলাৎ ছলাৎ করে প্রেম বইছে। দুনিয়ার এত পুরুষের মাঝেও তিহুর চোখ মন সব আটকে আছে প্রণয় নামক মানুষটার প্রতি। তিহু উপলব্ধি করে এই শরতের সকালের মিষ্টি পরিবেশের থেকেও সে তার পাশে বসে থাকা তামাটে বর্ণের পুরুষটিকে উপলব্ধি করেছে খুব। প্রকৃতি প্রেমী তিহু তার প্রকৃতি প্রেম থেকে বেরিয়ে মানব প্রেমে মজেছে। প্রকৃতি তাতে একটু অসন্তোষ হলো বোধহয়। মন খারাপের মেঘেদের ডেকে অশ্রু বিসর্জন দিয়ে তার অসন্তোষ প্রকাশ করল। রিকশায় বসা অবস্থায় টুপটাপ বৃষ্টির ফোঁটায় ভিজে যেতে লাগল দুই সদ্য প্রস্ফুটিত প্রেমিক পদ্ম। হুট তুলে দেই প্রণর কথায় তিহু ঘাড় ফিরিয়ে ডানে বামে মাথা নাড়ল। সে ভিজতে চায় না। প্রকৃতির দেয়া অতি সামান্য এই শাস্তি মাথা পেতে নিতে চায়। প্রকৃতি দেবের চোখে চোখ রেখে বলতে চায়, আমি আমার জন্য এই পুরুষটির বিপক্ষে প্রেম ঘোষণা করেছি। তোমার যত শাস্তি দেয়ার দিতে পারো, আমি আমার কথা থেকে পিছুপা হব না। ঠান্ডা লেগে যাবে তিহু, আমরা অন্য কোনো সময় ভিজব। প্রণর কণ্ঠস্বর নরম। সে আদুরে ভাবে তিহুকে মারানোর চেষ্টা করছে। তিহু ঠোঁটের কোণে হাসি খেলা করে। প্রণর চোখে তাকিয়ে গভীর কণ্ঠে বলে, আমি যদি আপনার কথা শুনি তাহলে কি আমায় ভালোবাসবেন? প্রণর টান টান ভুরুদয় কোমল হয়ে এলো বুঝি। চোখের কোমল দৃষ্টি বিস্ময়ে পরিণত হয়েছে। সেই মেয়েটাকে চঞ্চল গোছালো বুদ্ধিমতী হিসেবে দেখেছে। এই মেয়েটার এমন কোমল আবেগী একটা রূপ থাকতে পারে বলে কল্পনা করেনি সে। ভালোবাসা বলতে ঠিক কী চাইছে তিহু তার কাছ থেকে? ভালোবাসার সঠিক সংজ্ঞা তার জানা নেই। তবে সে তিহুকে চিন্তামুক্ত সুন্দর একটা জীবন দিতে পারবে। 1 মিনিট, সে কি সত্যি চিন্তামুক্ত জীবন দিতে পারবে? প্রণয় তার বাবা মায়ের মাঝে একটা বোঝাপড়ার সম্পর্ক দেখেছে। অন্যান্য পরিবারের মতো তার বাবা মায়ের মাঝে কখনো টুকিটাকি বিষয়ে ঝগড়া হয়নি। বাবা মুখ ফুটে বলার আগেই যেন তার মা বুঝে ফেলত সে কি চাইছে। তার বাবা বলার আগেই তার মা রোজ সকালে শার্ট আয়রন করে দিয়ে বিছানায় গুছিয়ে রাখতেন। অফিস থেকে আসার সময় হলে পানির গ্লাস হাতে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। তাদের ভিতর কি ভালোবাসা ছিল প্রণর ঠিক জানা নেই। তার বাবা কখনো তার মাকে খুশি করতে গোলাপ আনেননি, না এনেছেন কোনো দামি উপহার। তার বাবি মাসের শুরুতে হলুদ রঙের খামে কিছু পরিমাণ টাকা রেখে সেটা তার মায়ের বালিশের ওপর রেখে দিতেন। খামের গায়ে গোটা অক্ষরের লেখা মায়ের নাম লেখা থাকত। মায়ের প্রয়োজনীয় জিনিস মা নিজেই কিনে নিত। প্রণয় তার বাবা মাকে কখনো একই রিকশায় করে বেড়াতে দেখেনি। তবে প্রতি শুক্রবার এলে তার মায়ের অর্ধেক কাজ তার বাবা করে দিতেন। রান্নার কাজে টুকটাক সাহায্য করতেন। প্রণয় সঠিক বলতে পারবে না সংসার করতে দায়িত্ব প্রয়োজন নাকি ভালোবাসা। আমি কি অনেক কঠিন কিছু চেয়ে ফেললাম গোয়েন্দা সাহেব? প্রণর হুঁশ ফেরে। বৃষ্টির ফোঁটায় তিহু তখন কাক ভেজা। তার নিজের শরীরের শার্টটাও গায়ের সাথে এঁটে গেছে ভিজে। তিহুর ভিজে যাওয়া কোমল মুখটার দিকে তাকিয়ে প্রণয় উদাস হলো। সোজা তাকিয়ে উদাস গলায় বলল, ভালোবাসার সংজ্ঞা কি তিহু? তিহু প্রণর উদাস মুখখানার দিকে তাকিয়ে জবাব দেয়, আমার জানা নেই। ভালোবাসতে সংজ্ঞা জানা কি জরুরি? তিহুর কণ্ঠটাও কি উদাস ঠেকল। প্রণয় আর চোখে তাকালো। বৃষ্টির পানিতে তিহুর চোখের কাজল লেপটে গেছে। তবু কি সুন্দর লাগছে। আচ্ছা, সুন্দরের কি কোনো সংজ্ঞা আছে, নাকি সৌন্দর্যটাই আমাদের আবেগ? প্রণয় আপাতত সে বিষয়ে ভাবতে চাইছে না। সে পুনরায় তিহুতে দৃষ্টি ঘোরায় বলে, ওয়াটারপ্রুফ কাজল লাগাবে তিহু? কাজল লেপটে গেলে তোমায় ভূতের মতো লাগে। তিহু জবাব দেয় না। নিশ্চল চোখে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। প্রণয় আহত হয়। সে কি মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলল? ঠিক কোন কথায় কষ্ট পেয়েছে তিহু? তিহু মল থেকে পোশাক পরিবর্তন করে নিয়েছে। তার 2 হাত ভর্তি শপিং ব্যাগ।
প্রণব আপাতত নিজের গেট আপ চেঞ্জ করতে চেঞ্জিং রুমে গেছে। তিহুর পেটে আনুমানিক 200 ইঁদুর ছোটাছুটি করছে। দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। বৃষ্টিতে না ভিজলে এতক্ষণ অপেক্ষা করতে হতো না। শুরুতে ব্রেকফাস্ট সেরে তারা শপিং করতে ঢুকতে পারত ঠিকঠাক। প্রণর দিকে একবার তাকিয়ে তিহু ব্যস্ত গলায় বলে, আপনি যদি মলের সামনের ভ্যানে বিক্রি করা ছেঁড়া ফাটা পোশাক পরেন তাহলে আপনাকে রাজকুমারের মতো লাগবে। এখন চলুন পেট পুজোটা সেরে আসি। যেতে লাগো, আমি বিল পে করে আসছি। প্রণর বলতে দেরি হলেও তিহুর উল্টো দিকে পা বাড়াতে দেরি হয় না। আজ সে কয়েকজন খাদকের খাবার একা গিলে নিতে পারবে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, কথাটার মতোই অতি ক্ষুধায় তিহু কিছুই খেতে পারল না। 2-1 চামচ পাস্তা খেতেই মনে হচ্ছে ক্ষুধা মরে গেছে। ওদিকে প্রণব একাধারে তাড়া দিচ্ছে, খাবার শেষ করো তিহু, অপচয়কারী আল্লাহ পছন্দ করেন না। পার্সেল নিয়ে যাই, বাসায় যেয়ে খাবো। আমার টাকা যথেষ্ট আছে, তোমায় আর 1 প্লেট পাস্তা কিনে দেওয়ার ক্ষমতা আছে আমার। এটা শেষ করো, আমি পার্সেলের ব্যবস্থা করছি। তিহু কাঁদো কাঁদো ফেস করে পাস্তা তুলে গালে দিল। তার বর সাহেব আসল সমস্যা তো বুঝলই না, উল্টো টাকার গরম দেখে চলে গেল। প্রণব বাড়ির সকলের জন্য পাস্তা নিয়ে এসেছে। এ বিষয়ে সকলকে খুশি দেখালেও তিহু খুশি হতে পারল না, কারণ প্রণব সবাইকে বলেছে তিহুর সি ফুড পাস্তা এতই পছন্দ হয়েছে যে সে না খেয়ে বসেছিল পার্সেল এনে খাবে বলে। প্রণর উক্ত কথায় 1 মিনিটের একটা হাসির ঝড় বয়ে গেছে বাড়ির ওপর থেকে। তিহু তখন থেকে রুমে গুমোট মুখ করে বসে আছে। তার এমন বুদ্ধের ন্যায় বট্টা গোয়েন্দা হওয়ার পেছনে রহস্য খুঁজে পাচ্ছে না। ঘুষ দিয়েছিল নাকি? প্রণবকে সকালের পর বাড়িতে খুঁজে পাওয়া যায়নি আর। তিহু পারলে হারিকেন জ্বালিয়ে প্রতিটা খাটের তলায়ও তাকে খুঁজে আসে, কিন্তু প্রিয়া তাকে মাঝপথে থামিয়ে জানিয়েছে, তোমার বর কয়েক ঘন্টার জন্য নিরুদ্দেশ হয়েছেন ভাবি, দিনের আলো ফুরাবার আগে তাকে পাওয়া যাবে না। তিহু সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, এমনটা আগেও করেছে নাকি? এটাই প্রথমবার ছুটিতে এলেই এমনটা করে ভাইয়া। মূলত সে তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। ভাইয়া বাদে ভাইয়ার সকল বন্ধুরাই ব্যবসায়ী, কাজেই তারা চাইলেই সময় বের করতে পারে, যেটা ভাইয়া পারে না। তাই ভাইয়া ছুটিতে এলেই সবাই একত্রিত হয়, আড্ডা দেয়। কখনো 2-3 দিনের জন্য নিরুদ্দেশ হয়ে যায়। তবে এবার যেহেতু তুমি আছো তাই সন্ধ্যার পূর্বে ফিরবে বলে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? প্রিমা হাসে বলে, আমার দারুণ সেন্সুয়াল পাওয়ার আছে বুঝলে। আমি মানুষের মুখ দেখলে চট করে বলে দিতে পারি তার পরবর্তী পদক্ষেপ কি হবে। এই যেমন এই মুহূর্তে তুমি খুব করে জানতে চাইছ ভাইয়ের বন্ধু মহলে কোনো মেয়ে আছে কিনা, কিন্তু জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছ। দেহ সত্যি লজ্জা পেল। প্রিমা থেকে চোখ সরিয়ে কথা এড়িয়ে যেতে চাইল। প্রিমা তাতে যেন বেশি মজা পেল। সে হাসতে হাসতে বলল, ভাইয়ের বন্ধু মহলে 1জন নয় 2জন মেয়ে রয়েছে, 2জনে ভীষণ সুন্দরী। তার থেকে বড় কথা, 2জনেই স্বাবলম্বী। ভাইয়ের আবার স্বাবলম্বী সুন্দরী মেয়ে বেশি পছন্দ কিনা। প্রিমা শেষ বাজাতে বাজাতে উপরে উঠতে নেয়, তখন একজন ভাড়াটিয়া ছুটতে ছুটতে এসে জানায়, আমাদের বাথরুমের কলটা ভেঙে গেছে, মিস্ত্রি ডাকেন, ঠিক না করলে গোসল করব কোথায়। প্রিমা খুব স্বাভাবিকভাবে জবাব দিল, মিস্ত্রি লাগবে না, আমি ঠিক করে দিচ্ছি, চলুন। প্রিমা নিচে নেমে গেল, রেখে গেল একরাশ চিন্তায় জর্জরিত তিহুকে। প্রণব তাকে কিছু না বলে চলে গেল কেন? সে কি তিহুর আড়ালে অন্য মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করছে? তিহুর মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। লোকটা তাকে ভালো না বাসুক, চিট করার চিন্তা করলো কিভাবে? তিহু তৎক্ষণাৎ প্রণব নম্বরে কল লাগালো। ফোন হয়তো হাতেই ছিল, তাই 2বার রিং হতেই কল রিসিভ হলো। হ্যাঁ তিহু বলো, কোথায় আপনি? আমি মিরপুরের 1-এর দিকে আছি। দুঃখিত তিহু, দুপুরে ফিরতে পারছি না। আপনার সাথে আর কে আছে? আমার কিছু ফ্রেন্ডস। আচ্ছা। তিহু খট করে কল কেটে দিল।
তার মানে প্রিমা যা বলেছে সব সত্যি। প্রণয় সত্যি তার বন্ধুদের সাথে দেখা করতে গেছে। সেখানে রূপবতী দুজন কালসাপও রয়েছে। শাকিল ভাই, শুনলাম আপনাদের বাথরুমের কল ভেঙে গেছে। শাকিল লুঙ্গি পরা অবস্থায় বাথরুমে দাঁড়িয়ে ব্রাশ করছিল। আজ অফিস থেকে ছুটি নিয়েছিল। মাকে নিয়ে ডাক্তার চেম্বারে যাবে। ডাক্তারের চেম্বার বসেন দুপুর 3টের পর থেকে। এখন ঘড়িতে 1:30। গোসল করতে এসে পানির কল ঘোরাতেই তা খুলে হাতে চলে এসেছে। ভয়ঙ্কর এক পানির ঝাপটা খেয়ে পানির মেন লাইন বন্ধ করে দিয়েছে। মাকে পাঠিয়েছিল বাড়িওয়ালাকে কথা জানাতে। পানির কল লাগানোর মতো বেসিক কাজটা শাকিল জানে না। উদম শরীর নিয়ে সে বাথরুমেই দাঁড়িয়েছিল। কিন্তু মিস্ত্রির পরিবর্তে বাড়িওয়ালার মেয়েকে সে আশা করেনি। তাছাড়া এই মেয়েটাকে দেখলে ভয়ে তার বুক ধুকপুক ধুকপুক করে। কেমন একটা রহস্যের ভাব আছে এর মাঝে। শরীরে কিছু জড়ান শাকিল ভাই। এমন উদম শরীরে দাঁড়িয়ে থাকাটা লজ্জার। প্রিমাকে দেখে মনে হলো না সে লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে কেউ সরাসরি চোখে তাকাতে পারে না, কিন্তু প্রিমা তাকিয়ে আছে। শাকিল লজ্জা পেল। সে চোখ ঘুরিয়ে শরীরে গামছা পেঁচালো। থমথমে মুখে বলল, কল আমি লাগাতে পারবো, আপনি যেতে পারেন। বন্ধু মহলের একমাত্র গম্ভীর শান্ত স্বভাবের ব্যক্তিত্ব প্রণব। গ্রুপের বাকি সবাই যখন সিগারেটের ধোঁয়া উড়িয়ে গিটারের তারে সুর তুলতে ব্যস্ত, তখন সে এক কোণে বসে বইয়ের পাতা উল্টাত। সে যেন অন্য সবার থেকে কয়েক শতাব্দী পেছনে বাস করত। খানিক বাদে বাদে ভারী গলায় বলতো, অকারণে শব্দ দূষণ কেন করছিস? এখানে কি কনসার্ট হচ্ছে? গ্রুপের সব থেকে উদাস ছেলে নাদিম তখন হাই তুলে বলতো, জীবনের প্রতিটা মুহূর্তে উপভোগের যোগ্য। চাইলে দুজনকে গিয়ে গিটারে সুর তুলেও কনসার্টের ফিল নেওয়া যায়, কিন্তু তার জন্য হৃদয় লাগে, অনুভূতি লাগে। বইয়ের পৃষ্ঠায় লেগে থাকা জ্ঞান দিয়ে কেউ তো উপভোগ করতে পারে না। সেসব সময় এখন অতীতের স্বর্ণ পাতায় রয়ে গেছে। জীবন আটকে পড়েছে দায়িত্ব আর অর্থ উপার্জনের খাদে। সেই উদাসীন ছেলেটাও আজ টাইম টু টাইম অফিস করে। একটা সফটওয়্যার কোম্পানি চালায় সে। উদাস চোখে আকাশে চেয়ে থেকে হাই তোলার সময় হয় না এখন তার। সারাদিনের ক্লান্তি শেষে এখন বুক ছিঁড়ে বেরিয়ে আসে ক্লান্তির নিঃশ্বাস। মিহুল চায়ের কাপে চুমুক দিয়ে বড় করে শ্বাস ফেলে। চোখ বন্ধ করে বলে, কত বছর এই স্বাদ পাই না। পরক্ষণে দোকানিকে ডেকে বলে, চাচ্ছি আপনার হাতে জাদু আছে বুঝলেন, অন্য কোথাও চা খেয়ে তৃপ্তি পাওয়া যায় না, আর এক কাপ চা বানান। প্রণব তখনও তার কাপে চুমুক দেয়নি। তিহু কল করায় সে যতটুকু অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে কল কেটে দেয়। এই মেয়ের কখন কি মর্জি হয় কে জানে। কে ছিল ভাবি? মৃদুলের কথায় প্রণব ছোট করে উত্তর দেয়, নাদিম এবার উৎসাহ নিয়ে বলে ওঠে, বিয়ে তো করলি বেশ নাটক করে। তোর বউ এখনো আছে? আমি তো ভাবলাম ডিভোর্সের জন্য উকিলের খোঁজ নিতে এলি কিনা। নাদিমের তেরা কথায় প্রণব পুরোপুরিভাবে এড়িয়ে গেল। ফোনের দিকে তাকিয়ে দেখল সময় 2টো পেরিয়েছে। আকাশে রোদ নেই। পেঁজা তুলোর মতো ধূসর মেঘ ভেসে বেড়াচ্ছে, আর এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রণব চায়ের কাপে চুমুক বসায়, সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেলে। চিনির পরিমাণ অতিরিক্ত, তার ওপর চা ঠান্ডা হয়ে যাওয়ায় মিষ্টির পরিমাণটা তার জিভে অসহনীয় ঠেকছে। প্রণব চায়ের কাপ নামিয়ে রাখে। তা দেখে মিহুল বলে, ঠিক কি হয়েছে বলতো? ওদের কথা বাদ দে, তুই আমাকে বল। বিবাহ জীবন নিয়ে দুঃখ থাকলে আমার থেকে ভালো সলিউশন আর কোথাও মিলবে না বন্ধু। 3 বছরের অভিজ্ঞতা, কোনো ফি ছাড়াই সলিউশন দিয়ে দেব। প্রণব চোখ কোনা করে তাকায়। নাদিম চাপা হাসছে। মৃদুলের মুখ ভাব বোঝা যাচ্ছে না। সে আপাতত অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। প্রণব ফুস করে শ্বাস ফেলে, অসহায়ভাবে বলে, এক্স্যাক্ট কোন কারণগুলোতে মেয়েরা আপসেট হয়? মিহুলের মুখের হাসি মুহূর্তে গায়েব হয়ে যায়। তার চোখ জুড়ে এড়িয়ে পড়ে অসহায়ত্বের ছাপ। কণ্ঠস্বরে অসহায় ভাব নামিয়ে জবাব দেয়,
কোনো এক্সাক্ট কারণ নেই মামা। তুই যদি বলিস সুন্দর লাগছে, এই কথাটাও তাদের আপসেট করতে পারে। আবার যদি বলিস সুন্দর লাগছে না, সেটাও আপসেট করতে পারে। সর্বশেষ যদি কিছু না বলিস, সেটাও তাদের আপসেট করতে পারে। প্রণর চোখ ছোট হয়ে এসেছে, কপালের চামড়ায় ভাঁজ ফেলে সে বিড়বিড় করে বলে ওঠে, হজে বড় ল। ঝুপঝুপ করে বৃষ্টি নেমেছে। তিহু রুমের জানালা মেলে দিয়ে শটান দাঁড়িয়ে আছে। জানালার বাইরে যে গাছটা রয়েছে তার ডালপালা বৃষ্টির ছন্দে দুলছে। তাদের বেশ খুশি লাগলেও খুশি মনে হলো না ডালে বসে থাকা কাকটাকে। বৃষ্টির পানিতে তার গোছানো পালক অগোছালো হয়ে পড়েছে। করুণ চোখে এক মনে চেয়ে আছে আকাশ থেকে ঝরতে থাকা বৃষ্টিকণার দিকে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে আশেপাশে দেখছে, নিশ্চয়ই তার সঙ্গী সাথীদের খুঁজছে। তিহুর নিজেকে এই একাকী কাকটার মতোই মনে হলো। বাইরে চেয়ে থাকতে থাকতেই তিহু দেখল তার রুমের মেঝেতে পানি গড়াচ্ছে। তিহু দ্রুত হাতে জানালা বন্ধ করে হেঁটে এসে বিছানায় বসে। তার ভীষণ মন খারাপ করছে। বাবার বাড়িতে থাকলে তিহুর এই মন খারাপই খুব সহজেই ভালো হয়ে যেত, কিন্তু এখন হচ্ছে না। খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে খুব। বৃষ্টির সময় মন খারাপ হলে খিচুড়ি খেতে হয়, এটা ঔষধের মতো কাজ করে। তিহু রুম থেকে বেরিয়ে রান্নাঘরে উকি দেয়। সকিনা পাটায় ভর্তা বাড়ছে। তিহু মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করে, রেমি আপু কোথায়? মেজো ভাবি আর ছোট ভাবি গেছে একুরিয়াম পরিষ্কার করতে। একটা মাছ মরছে, ছোট ভাবি কষ্ট পাইছে খুব, শখের জিনিস। তিহুর মুখটাও দুঃখী দুঃখী হয়ে যায়। দুঃখের কথা শুনলে তার কেমন দুঃখ দুঃখ পায়। এটা অনেকটা সংক্রমণের মতো। কারো হাসি দেখলে হাসি পায়, দুঃখ দেখলে দুঃখ পায়, কান্না দেখলে কান্না পায়। কিন্তু এই দুঃখ তিহুর মন খারাপের থেকে বড় না। তিহু তার খিচুড়ি খাওয়ার শখের কথা সকিনাকে বলতেই সে জানিয়েছে, খালাম্মে বলছে কচুর ফুল ভর্তা করতে, রুই মাছের ঝোল আর আলু দিয়ে মুরগি কষা করতে। তিহুর মুখ ছোট করে বলে, ভাত কি হয়ে গেছে? না, মুরগি কষা আর ভর্তা করা শেষ। এখন কুকারে চাল বসাই দিয়া মাছ ধুইয়া দিয়া জামুগা আমি। মাছ ক্যাডার আনবে তা দেখানোর কাজ নেই আমার। তিহুর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বেশ ফুরফুরে মেজাজে বলে, তোমার আর কিছু করতে হবে না, তুমি বরং হাত মুখ ধুয়ে কিছুক্ষণ রেস্ট নাও, বাকিটা আমি দেখছি। সকিনা খুশি হলেও মুখে প্রকাশ করল না, আর চোখ করে বলল, বুঝছেন কিন্তু নতুন ভাবি, পরে আমারে দোষাইতে পারবেন না কিন্তু। এত প্রেশার যে কেন নাও তুমি? আজ এখানেই খেয়ে যাও। না, আমার দাওয়াত আছে। আর এক যে বাড়ি কাজ করি সেই হানে গোস্ত ভাতের। তাইলে আমি গেলাম নতুন ভাবি। তিহু খিচুড়ির জন্য ডাল নামিয়েও থেমে যায়। কিছু একটা ভেবে এক ছুটে ড্রয়িং রুমে যায়। প্রিয়ম আর পাবেল ড্রয়িংয়ে বসে তাস খেলছে। প্রান্তিক সোফায় লম্বা হয়ে শুয়ে আছে। তিহু বাকিদের কাউকে না দেখে পাবেলকে বলল, এই যে দেবর নম্বর 2, বউকে আনতে যাবেন না? আজই যাব, বিকেলে, এতদিন বাদে এলাম, বউয়ের মুখ না দেখলে ভালো লাগে। তিহু মৃদু হাসে বলে, তা ঠিক, তার পূর্বে দুপুরে যদি খিচুড়ি রান্না করা হয় কেমন হবে? প্রিয়ম কিছু বলার পূর্বে প্রান্তিক বলে উঠল, খুব ভালো হয় যদি সেটা রেমি রান্না না করে। প্রান্তিকের কথায় পাবেল হেসে ফেলেছে। তিহু বুঝতে না পেরে ভুরু বাঁকা করে দাঁড়িয়ে আছে। তা দেখে পাবেল বলে, মেজো ভাবির খিচুড়ি রান্নার হাত ভয়ঙ্কর, একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার শখ ঘুষে যাবে টাইপের। কোনো ব্যাপার না, আমি চমৎকার খিচুড়ি রাঁধতে পারি। তিহুর কাজ শেষ। 3 দেবরের সম্মতি পেয়ে গেছে, আর কি চাই? বর সাহেব চুলায় যাক, সে ফিরলে প্রলয় ঘটবে, রক্তের বন্যা বইবে, শ্বাস নিবে তিহু। সে মোটেও দুর্বল নারী না যে বরের ধোঁকাবাজিতে কেঁদে কেটে বাবার বাড়ি যেয়ে উঠবে। প্রণ বাড়ি ফিরল বৃষ্টি মাথায় করে। শরীর থেকে তার চুপচুপ করে পানি পড়ছে। বাহিরে তখনও বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে। দিনের এই দুপুরের সময়টাকে মনে হচ্ছে ভর সন্ধ্যা। খানিকের মাঝে রাত নামলো বলে বাড়ির সকলে তখন ডাইনিংয়ে খেতে বসেছে। তিহু তার শাশুড়িকেও সবার সাথে খাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
কিন্তু তিনি নাকচ করেছেন। সাথে সাথে তিহু নিচু মুখ করে বেরিয়ে এসেছে। বাইরে ঝুম বৃষ্টির সাথে সবার প্লেটে খিচুড়ি আর কষা মাংস পড়তেই সবার চোখ চকচক করছে যেন। কিন্তু তিহুর চোখ থমকে আছে দরজার কাছে। সে দেখতে পাচ্ছে তার খুব অপ্রিয় বরটা ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সম্মুখে। তিহুকে দেখতেই সরল মুখে বলল, গামছা আর লুঙ্গি এনে দাও তিহু, সেন্স না করে ঢুকতে পারছি না। প্রকৃতি তার রুক্ষ মেজাজ শান্ত করতেই ধরণীর বুকে অশ্রু বিসর্জন দিতে মরিয়া হয়ে পড়েছে। বর্ষার ঝাপটায় সজনে গাছের সবথেকে দুর্বল চিকন ডালটাও ভেঙে পড়েছে। গাছে বসে থাকা কালো কাকটা নিজেকে আরো গুটিয়ে নিয়েছে। আশপাশে তাকিয়ে নিজের বর্তমান স্থানের দিকে বিপদমুক্ত স্থানের খোঁজে উকি ঝুঁকি দিচ্ছে। খানিক বাদে বাদেই বজ্রপাত হচ্ছে। সেই শব্দে কেঁপে কেঁপে উঠছে পুরাতন দালানটা। তবে সেদিকে আপাতত তিহুর মন নেই। সে প্রকৃতির থেকেও ভারী মুখ করে দাঁড়িয়ে আছে। তার সেই ভারী মুখখানা নীরবে পর্যবেক্ষণ করে প্রণব। সুধায়, ক্ষুধা পেয়েছে তিহু, খাবারটা রুমে নিয়ে আসো, বেশি করে আনবে। তিহু জবাব না দিয়েই বেরিয়ে গেল খাবার আনতে। প্রণব সেদিক তাকিয়ে হতাশ হয়। এক হাতে গামছায় চুল মুছে অন্য হাতে নাদিমকে কল করে। স্বভাবসুলভভাবে শান্তভাবে বলে, আমি কোনো প্রবলেম ছাড়াই পৌঁছে গেছি, বাকিদের টেনশন করতে মানা কর। নাদিম খুশি খুশি গলায় বলে উঠল, এমন ঝড় বৃষ্টি মাথায় করে বাড়ি ফেরার কারণটা কি তোর বউ? ভীষণ সুন্দরী বুঝি। বন্ধু দেখি একদিনেই কুপকাত। প্রণয় এ পর্যায়েও নাদিমের কথাকে নিতান্তই অপ্রয়োজনীয় বলে মনে করল। কাজী উত্তরবিহীন কল কেটে দিল। কাটার পূর্বে শুনতে পেল নাদিম ভারী গলায় বলছে, উত্তর না দিয়ে কল কাটবি না প্রণব বিছানায় আধশোয়া হয়ে বসল। বৃষ্টিতে ভেজাটা তার জন্য অনুচিত। এই সময় বাড়িতে ফেরাটা নিতান্তই ছেলেমানুষি। তবুও সে সেই অনুচিত ছেলেমানুষি কাজটা করে ফেলেছে। কেন করেছে তার পিছনে যৌক্তিক কোনো কারণ নেই। তার মন বাড়িতে ফিরতে চেয়েছে, তাই সে ফিরেছে। মনের চাওয়ার ওপর যুক্তিবিদ্যা দুধ ভাতের মতো। তিহু ঠিক 10 মিনিটের মাথায় ফিরে এলো। হাতে তার ট্রে খাবার এনে প্রণর সামনে বিছানায় নামিয়ে রাখল। কোনো কথা না বলে ছোট পায়ে গিয়ে জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে বাহিরে তাকিয়ে দাঁড়িয়ে রইল। জানালা সাদা কাঁচে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। তিহুর মন চাইছে ছাদে গিয়ে একটু ভিজতে। তিহু তার ইচ্ছাকে প্রাধান্য দিল। জানালা থেকে সরে তোয়ালে হাতে রুম থেকে বের হতে নিলেই প্রণর কথায় দাঁড়িয়ে যায়, ভুলে এখন ছাদে যাওয়া যাবে না তিহু, ওয়েদার খারাপ, ভিজলে ঠান্ডা জ্বর লেগে যাবে। তিহু দস্যু চোখে তাকালো প্রণর পানে, যেন চোখ দিয়ে আজ প্রণর হৃৎপিণ্ডের রক্ত চুষে নিবে। প্রণর তিহুর দৃষ্টিকে খুশি মনে অবজ্ঞা করল। খিচুড়ির প্লেট হাতে নিয়ে শুধালো, রান্না কি তুমি করেছ? স্মেলটা সুন্দর, গরম মাংস হলে আরো ভালো হতো। কাল বাজার থেকে আনবনি, সুযোগ বুঝে আবার একদিন খিচুড়ি রান্না করিও। তিহু ও প্রণর কথাকে পুরোপুরি উপেক্ষা করল। এভাবে তার মান ভাঙানো যাবে না। তিহুর অভিমান যেন তেন নয়, পাহাড় পর্বতের চূড়ায় ঝুলে থাকার মতো অভিমান তার। কাজেই গাল ফুলিয়ে সে চেয়ারে বসল। যথাসম্ভব প্রণর থেকে দূরত্ব রেখে চলতে হবে, তবেই হবে না অভিমান। প্রণব তিহুর পদক্ষেপ দেখল, ঠোঁট বাঁকিয়ে হাসল খানিক, বলে উঠল, ওখানে কেন গেলে? বেডে আসো, খাইয়ে দেই তোমায়। প্রণর কথায় কাজ হলো। তিহু বড় বড় চোখ করে চেয়ে আছে। মান অভিমানের কথা ভুলে বিস্ময় নিয়ে সে প্রণকে দেখছে। সে কি সত্যি তিহুকে খাইয়ে দিতে চায়? খোলসে বন্দি করা হৃদয়টা মুহূর্তেই স্বল্প ভালোবাসার ছোঁয়ায় নাজুক হয়ে যায়। ঝরঝর করে ভেঙে যায় অভিমানের দেয়াল। তিহুর আহ্লাদে গদগদ মুখখানা দেখে প্রণব মুচকি হাসে। মেয়েটার স্বভাব বাচ্চা সুলভ, ভালোবাসা পেলেই মোমের মতো নরম হয়ে যায়। তিহু বিছানায় গোল হয়ে বসল। বাধ্য মেয়ের মতো প্রণর তুলে দেওয়া লোকমা গালে নিল। প্রণব তিহুর উজ্জ্বল মুখশ্রী দেখে শান্তি পায়। মেয়েটার মাঝে এতক্ষণের মলিতা দূর হয়েছে। এই প্রশান্তিকে চিরতরে গ্রহণ করতেই
হয়তো সে সাময়িকের জন্য তিহুর মলিনতাকে জাগ্রত করল পুনরায়। কোন বিষয় তোমাকে বিরক্ত করছে তিহু? আমায় না বললে জানবো কিভাবে, বলো। তিহুর হুঁশ ফেরে। সে কিভাবে ভুলে গেল সে কথা। পুনরায় আধার নামে তার বদন জুড়ে। আমাদের সম্পর্কটা শিকল দিয়ে জোড়া তিহু, কিন্তু লোহায়ও মরিচা পড়ে, ক্ষয় হয়, একসময় খুব সহজেই তা ভেঙে যায়। তাই সম্পর্কের এই শিকলকে মজবুত করতে চাইলে নিজেদের মাঝে বোঝাবুঝির ব্যাপারটা মজবুত করতে হবে। প্রণ থামে। তিহু কথা বলছে না, নীরবে খেয়ে চলেছে। প্রণ পুনরায় লোকমা তুলে দেয় তিহুর গালে, শুধায়, ভালোবাসা বুঝি না আমি তিহু, তবে তোমায় ভালো রাখতে আমায় পৃথিবীর শেষ মাথায় যেতে হলেও যাব। আমার কথাকে সিনেমার ক্লাসি ডায়লগ হিসেবে নিবে না ভুলেও প্রত্যেক কথার পেছনে যুক্তি থাকে। আমি বোঝাতে চাচ্ছি, তোমায় ভালো রাখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করব, যেখানে তুমি সবসময় উজ্জ্বল থাকবে, তারার মতো জ্বলজ্বল করতে পারবে। কিন্তু তার জন্য তোমায় আমাকে আপন ভাবতে হবে তিহু। ভুল বোঝাবুঝির মাধ্যমে সম্পর্ক আগানো যায় না। তিহুর মলিন হৃদয়টা অকারণে হেসে উঠল যেন। তীব্র উচ্ছ্বাসে দিকবিদিক হল। প্রণর কথার গভীরতা তিহুকে ছুঁতে পেরেছে। লুকিয়ে রাখা হৃদয়কে ভালো লাগার প্রণয়ে জড়াতে পেরেছে। তিহু গালের খাবার নিয়েই তার অভিযোগ রাখে প্রণর সম্মুখে। যত অভিমান অভিযোগ বোঝাবুঝির মাধ্যমে ঠিক করা যায়। আপনার বান্ধবীদের কথা জানতে চাই। ঘরে সুন্দরী বউ রেখে বাইরের পেতনি সুলভ মেয়েদের সাথে এত মেলামেশা কিসের? প্রণ তিহুর কথায় মুখভার গম্ভীর করে নেয়। শান্ত চোখ জোড়ায় শীতল চাহনি নিক্ষেপ করে। শীতল গলায় শুধায়, এটাই কি মুখ ভরার কারণ? তিহু সরল জবাব দেয়, তবে এই উত্তর দেওয়ার আগে এটা বলুন তো, আপনারা এ ধরনের কাজের জন্য আসামিদের কি শাস্তি দেন? তুমি হিসেবে ভুল করেছ তিহু। আমার ডিপার্টমেন্টে এসব স্টুপিড বিষয় নিয়ে কাজ করে না। আমাদের সিক্রেট ইন্টেলিজেন্স ইউনিট তার ওপর হাই লেভেলের আসামি, মন্ত্রী লেভেলের লোকদের হান্ট করে। এসব স্টুপিড কাজে সময় ব্যয় করার সুযোগ নেই আমাদের। তিহু ছোট চোখ করে বলে, এটা স্টুপিড বিষয় কিভাবে হতে পারে? একজন স্বামী তার বউকে ঠকাচ্ছে, এটার জন্য জঘন্য অপরাধকে স্টুপিড কিভাবে বলতে পারেন? তোমার স্বামী কি তোমায় ঠকিয়েছে তিহু? প্রণর কণ্ঠ আগের তুলনায় দ্বিগুণ শান্ত মনে হলো। কণ্ঠস্বরে শীতলতা তিহুর গলার স্বর রোধ করল। কি ভয়ঙ্কর শীতল সে স্বর! তিহুর অনুভব হলো স্বপ্নে দেখা সে অজগরটা আজ তার গলা পেঁচিয়ে রেখেছে। শরীরের লোমকূপগুলো শটান দাঁড়িয়ে পড়েছে। তিহু প্রণর চোখে চোখ রাখতে পারল না। সাহস হলো না যেন। কি তীক্ষ্ণ সে দৃষ্টি! কিছুক্ষণের আগের কোমল মানুষটা হঠাৎ যেন ভয়ঙ্কর এক জীবে পরিণত হয়েছে। তিহু ধীর গলায় বলে, তেমনটা বলিনি। আমি আপনাকে অবিশ্বাস করিনি প্রণ। প্রণ জবাব দিল না। হাতের প্লেট ট্রেতে নামিয়ে রেখে বিছানা থেকে নেমে গেল। ওয়াশরুমে ঢুকে কিছুটা শব্দ করে দরজা বন্ধ করল। তিহু তখনও বিছানায় বসে, তার চোখ দুটো ছলছল করছে। প্রণ খায়নি, তার খাবারটুকু প্লেটে রয়ে গেছে। তিহু ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে। সে সত্যিই প্রণকে অবিশ্বাস করেনি। সে তো কেবল স্বল্প অভিমান করেছিল। পরিণতি এমন হবে জানলে কখনো সে অভিমানকে তার কাছে ঘেঁষতে দিত না। তিহুর চোখ থেকে বর্ষার ন্যায় জল গড়ায়। রোধ করে রাখা শব্দরা গণ্ডি পেরিয়ে মাঝে মাঝে বেরিয়ে আসে হু হু শব্দ করে। প্রণ তখন ওয়াশরুম থেকে বেরিয়েছে। তিহুর করুণ পরিস্থিতি দেখে কঠিন চোখ জোড়া কিছুটা শান্ত হয়। পুরুষালী কঠিন চোয়ালের পরিবর্তন সেভাবে লক্ষ্য করা যায় না। তবে তিহুর কান্না ভেজা সুশ্রী মুখ আর থেকে থেকে কেঁপে ওঠা দেহখানা দেখে তার হৃদয় নরম হয়। কঠিনভাবে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তকে পুরোপুরিভাবে বাতিল না করে কিছুটা সহজ আচরণের সিদ্ধান্ত নেয়। শরীরের পোশাক পরিবর্তন করে রুম থেকে বের হওয়ার পূর্বে জানায়, আমার বন্ধু মহলে কোনো মেয়ে নেই, কখনো ছিল না। নিজ স্ত্রী রেখে
অন্য কারো দিকে নজর দেওয়ার পূর্বে যেন আল্লাহ সেই অপবিত্র চোখ জোড়া নিয়ে নেয়, অন্যথায় আমি নিজ হাতে সেই চোখ ধ্বংস করব। আমি আমার দেহের কোনো অংশের বেঈমানি সহ্য করব না। প্রণব বড় বড় পা ফেলে বেরিয়ে যায় রুম থেকে। অশ্রুসিক্ত নয়নে তিহু তার যাওয়ার পানে সে শব্দ করে কেঁদে ফেলে। আকুতি ভরা কণ্ঠে বলে ওঠে, আমার শাস্তি দেন প্রণব, কিন্তু মুখ ঘুরিয়ে নেবেন না প্লিজ। প্রিমার ওপর কঠিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 1 মাস প্রিমার বাড়ির বাইরে যাওয়া মানা। তার হাত খরচের টাকাও বন্ধ ঘোষণা করা হয়েছে। কেবল এতটুকুই নয়, তার সকল কার্ড লক করে দেওয়া হয়েছে। রুম থেকে তার মোবাইল ল্যাপটপ সরানো হয়েছে। এই ভয়ঙ্কর শাস্তির বিরোধিতা করতে পারল না প্রিমা। পুরোটা সময় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রিয়ম বোনের হয়ে কিছু বলতে নিলে প্রান্তিক চোখের ইশারা বাধা দেয়। এখানে জবাব দিলে হয়তো শাস্তি হিসেবে এবারের ছুটিটা তাকে বউবিহীন কাটাতে হবে। কাজেই সে নীরবতা পালন করল। পাভেল কখনোই প্রণর ওপর কথা বলার সাহস রাখে না। আজও কিছু করতে পারল না, তাই কেবল ব্যতীত চোখে তাকিয়ে রইল। প্রান্তির চোখ ভরা জল। প্রিমাকে কাঁদতে দেখলে সে কিছুতেই না কেঁদে পারে না। এটা আবেগ নাকি টুইন সিস্টেম তা জানে না। সে কেবল জানে এখন তাকে কাঁদতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রিমার মন খারাপ থাকবে ততক্ষণ পর্যন্ত কাঁদতে হবে। দীর্ঘ এক বর্ষণ শেষে প্রকৃতি তার বিক্ষিপ্ত হৃদয়কে শান্ত করেছে। এক ঝাঁক সাদা বক আকাশে পাল তুলে প্রকৃতির শান্ত হৃদয়কে শুভেচ্ছা জানাচ্ছে। মাঝে মাঝে শীতল বাতাস দুলে উঠছে গাছপালা। তিহুর রুমের জানালাটা হাঁ করে খুলে রাখা। সেই খোলা জানালা থেকেই ফুরফুর করে শীতল বাতাস রুমে ঢুকছে। শরীরে কাঁটা দিচ্ছে বাতাসের স্পর্শ। তিহু তখনও হাঁটুতে মাথা ঠেকিয়ে বিছানায় নিশ্চুপ হয়ে বসে আছে। প্রাকৃতিক ঘটানো প্রলয়ের থেকে তার মনের প্রলয় ধ্বংস হানছে বেশি। প্রণব পরিবেশ শান্ত হওয়া মাত্রই বেরিয়েছে। কোথায় যাচ্ছে সে বিষয়ে কাউকে কিছুটি জানায়নি। তিহুর ধারণা প্রণব আজ বাড়িতে ফিরবে না। এমনটা মনে হওয়ার কারণ খুব স্বাভাবিক। প্রণব বেরিয়ে যাওয়ার সময় মুখভাব গম্ভীর করে রেখেছিল। তিহুর দিকে একবারও না তাকিয়ে হন হন করে বেরিয়ে গেছে। বিষয়টা তিহু জখম হয়েছে ঠিকই, কিন্তু অপমান বোধ করেছে বেশি। তিহুর মাথায় অন্য আরও একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। মন বলছে প্রণব ফিরে এসে কঠিন স্বরে হয়তো তাকে বলবে, তিহু তুমি বাবার বাড়িতে চলে যাও। এমন ভুল বোঝাবুঝির সম্পর্ক আমি বেশি দূর আগাতে চাচ্ছি না। তিহু সিদ্ধান্ত নিয়েছে তেমন কিছু ঘটলে সে কোনো জবাব দিবে না, কিছুটি শুনতে পায়নি এমন ভাব করে কাটিয়ে দিবে। তিহুর সাথে কি লোকটা কম অন্যায় করেছে? সেসবের যখন শাস্তি হয়নি, তাহলে তিহুর একটা অন্যায়ের জন্য এত শাস্তি কেন মাথা পেতে নিবে সে? ক্লান্ত পরিবেশে ঝিমিয়ে পড়েছে রাতের আধারে। ঝিম ধরা সেই পরিবেশকে আলোকিত করতে মাঝ আকাশে ঝকঝকে একটা চাঁদ উঠেছে। বাড়ির সামনে লাইটটা জ্বলছে নিভছে। প্রণব বাড়ি ফিরেছে। তাকে দেখেই তিহু উদাস স্বরে গুনগুন করছে, এই যে একজন মানুষ এসেছে তার ঘরে, তাতেও তার বিন্দু আগ্রহ নেই যেন। প্রণবকেও আগ্রহী দেখালো না। সে পোশাক পরিবর্তন করে ল্যাপটপ নিয়ে বিছানায় বসেছে। তিহু আর চোখে তাকায়, গানের সুর তুলে বলে, তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ, তোমার ফেরার সম্ভাবনা আমাবস্যায় জ্যোৎস্না। গান গাইতে ছেলে পুরোপুরি গাও, আমায় খোঁচাতে হবে না, আমি তোমার গ্রহে আছি। তিহু সাহস পায়, জানালা থেকে সরে এসে প্রণর মুখোমুখি বসে। 2 মিনিট সময় নেয় কথা গোছাতে, কিন্তু বলার সময় ঠিক এলোমেলোভাবে বলে, আপনি প্রিমাকে শাস্তি দিয়েছেন কেন? প্রণব সাবলীলভাবে জানালো, অপরাধ করলে শাস্তি দিতে হয়, যাতে করে দ্বিতীয়বার সেই অপরাধ করার সাহস না হয়। তাহলে আপনিও তো শাস্তির যোগ্য নয় কি? আমার অপরাধ? নিঃসন্দেহে আমি বাবার বাড়ি থেকে নাচতে নাচতে আপনার বাড়িতে আসিনি। হঠাৎ করে পাওয়া একটা নতুন পরিবারে চট করে মানিয়ে নিতে পারিনি। এ পরিবারে আমার আসার কারণটা আপনি। সেখানে আপনি কি করলেন? আমায় পুরোপুরি একা ছেড়ে দিলেন। আমার হাত আঁকড়ে ধরার বদলে মাঝ রাস্তায় ছেড়ে দিলেন।
এমন একটা পরিবেশে একটা মেয়েকে মানিয়ে নিতে কতটা কষ্ট হয় জানা আছে আপনার? কথাটা বলতে বলতে তিহুর গলা ধরে আসে। এক নাগারে কথা বলার দরুন হাঁপিয়ে উঠেছে সে। কিন্তু সে গন্ডগোল করে ফেলেছে। প্রণকে এসব বলতে চায়নি সে তো চেয়েছিল প্রণকে সুন্দর করে বোঝাতে। কিন্তু কি করে ফেলল সে? তিহু প্রণর দিকে করুণ চোখে তাকায়। প্রণ অবাক চোখে তাকিয়ে সে সত্যি এ বিষয়ে ভাবেনি। তিহুর চঞ্চলতা তাকে বুঝতে দেয়নি ভেতর থেকে সে কতটা অসহায়। নতুন পরিবেশ সবকিছুর সাথে মানিয়ে নিতে তিহুর কষ্ট হচ্ছে, এটা একবারও তার মাথায় আসেনি। প্রণ কোল থেকে ল্যাপটপ নামিয়ে রাখে। তিহুর চোখে চোখ রেখে বলে, কি শাস্তি দিতে চাও? সবকিছু কবুল। দুপুরে ভয়ঙ্কর রূপে দেখা প্রণ এখন কোমল হয়েছে, এটা বুঝতে পেরে তিহু স্বস্তি পায়। মিষ্টি স্বরে বলে, অপরাধ বুঝতে পেরেছেন, তাই শাস্তি মাপ। তবে অনুরোধ রইল প্রিমাকেও মাফ করার জন্য। আর নয়তো আমি হয়তো কখনো ওর চোখে তাকে আগের মতো হেসে কথা বলতে পারবো না। আমাদের সম্পর্কের মাঝে অদৃশ্য দেয়াল তৈরি হবে। এখানে ভুলটা আমাদের উভয়েরই ছিল। আশা করছি বুঝেছেন আমি বোঝাতে চাইছি। কথা শেষ করে তিহু হেলে দুলে রুম থেকে বেরিয়ে গেল। তার কাজ যে শেষ, এখন শান্তিতে এক কাপ চা খাওয়া যাবে। শাশুড়ি মাটা সারাক্ষণ একা একা বসে থাকে। এখন শাশুড়ির সাথে ভাব করার সময়। শাশুড়ির ছেলে অর্ধেক তার হাতে এসে গেছে, বাকিটুকুর জন্য শাশুড়ির সাহায্য দরকার। আজকাল হুটহাট করে বৃষ্টি নামে, ভিজিয়ে দেয় শহর রাস্তাঘাট। খানিক বাদেই মেঘের আড়াল থেকে উকি দেয় ঝকঝকে এক নীল আকাশ। বৃষ্টির শেষে সবুজ গাছপালাগুলো আরও রঙিন হয়ে উঠে। রাস্তার ধারের গাছপালাগুলো তাদের নিজস্ব রং খুঁজে পায়। শহরের রাস্তাগুলো নিজেদের নতুন রূপে আবিষ্কার করে। এই দুর্দান্ত দিনগুলোতে কাজের ভার নিতে ছুটতে হয় চাকরিজীবীদের। তেমনি একঘেয়েমি জীবন শাকিলের। সপ্তাহের 5 দিন সকাল থেকে সন্ধ্যা তাকে 6তলা ভবনের 3য় তলায় বন্দী হয়ে থাকতে হয়। সেটা ঝড় বৃষ্টি কিংবা তুফানের সময় হোক না কেন, রেহাই নেই কিছুতেই। পিচঢালা রাস্তায় ভেঙে যাওয়া অংশের ফাঁকে ফাঁকে জমেছে পানি। দু একটা গাড়ি দ্রুত আসা যাওয়া করায় মাঝে মাঝে সেসব কাদা পানি আশেপাশে ছিটে উঠছে। শাকিল নাক কুঁচকে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বর্ষা তার অপছন্দের একটা সিজন। এই যে চারিদিকে কাদা পানির ছড়াছড়ি, এর মাঝে আয়রন করা সাদা শার্ট পরে বের হওয়া মুশকিল। অফিসে সাদা শার্ট ব্যতীত অন্য রঙের শার্ট পরে যাওয়া তার পছন্দ নয়। সাদার ভেতর একটা ক্লাসি ভাব রয়েছে যা অন্য রঙের মাঝে নেই। শাকিল তার আব্বাজানকে সবসময় সাদা পরতে দেখেছে। হাটবাজার থেকে শুরু করে বিয়েবাড়ির সব জায়গায় সে সাদা রঙের শার্ট পরত। শাকিল তখন কৌতূহল হয়ে বলেছিল, আব্বাজান, সবাই রঙিন শার্ট পরে, আপনি পরেন না কেন? তখন সে জবাবে বলেছিল, লাল হলো একটা রং, সে নিজে থেকেই লাল। একইভাবে নীল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি। কিন্তু সাদা তৈরি হয় 3টা প্রাথমিক রঙের মিশ্রণে। তার মানে এই সাদার মাঝে আরও 3টা রং রয়েছে যা কেউ দেখতে পায় না, কিন্তু আমি দেখতে পাই। ক্লাস 5-এ পড়া শাকিলের কাছে তার বাবার কথাগুলো বেশ কঠিন বলে মনে হয়েছিল। তবু সে বিস্ময় নিয়ে বলেছিল, কিভাবে আব্বাজান? মনের চোখ দিয়ে। সাদা রং মনের খোরাক মিটায়। এর মাঝে কোমলতা আছে যা প্রশান্তি দেয়। এটা প্রশান্তির প্রতীক। শাকিল বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছিল তার আব্বাজান এই রংটাকে স্নেহ করেন খুব। তখন থেকে সাদা তারও প্রিয় রং হয়ে উঠল সাদা। যদিও তার মায়ের জন্য সবসময় সাদা পরা সম্ভব হয় না, বাড়িতে সে কখনোই সাদা পরে না, তার মা পছন্দ করেন না। তার আব্বাজান সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেদিন তার শরীরে সাদা রঙের একটা ফতুয়া ছিল, কিন্তু তারা যখন দুর্ঘটনার খবর পেয়ে হসপিটালে পৌঁছালো তখন তার শরীরের ফতুয়াটার রং ছিল লাল। তখন থেকেই তার মা সাদা রংটাকে অপছন্দ করেন খুব। শাকিল প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে একইভাবে। একা রাস্তা পার হতে সাহস পায় না সে। আজ রাস্তা পার হওয়ার মতো কোনো সঙ্গী পাচ্ছে না সে। এত বছরেও সে তার ভীতি কাটিয়ে উঠতে পারেনি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। শাকিল ব্যস্ত চোখে আশেপাশে চাইছে।
তখনই পেছন থেকে কেউ তাকে বলে, শাকিল ভাই না? কণ্ঠটা পরিচিত। শাকিল পিছু ফেরে। হালকা গোলাপি রঙের কামিজ পরিহিত, গোলগাল মুখের একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে, কোমর সমান, চুলগুলোতে বেনি গাঁথা, হাতে বেরঙ্গা ক্যানভাস। শাকিলের ঠোঁটে ছোট্ট হাসির রেখা ফুটে ওঠে। চোখের চশমা ঠেলে দিয়ে মুচকে হেসে বলে, কেমন আছেন প্রান্তি? অনেক দিন বাদে দেখা হলো। আপনি অমাবস্যার চাঁদ হয়ে গেছেন। প্রান্তি হাসে বলে, শিল্পীদের জীবনে সময়ের হিসাব ভিন্ন জানেন না? কখন দিন শেষে রাত নেমে যায় সেটাও আজকাল টের পাই না। শাকিল প্রান্তির কথায় হাসে। তা দেখে প্রান্তি কপালে ভাঁজ ফেলে বলে, আপনি হাসতেও জানেন শাকিল ভাই? প্রিমা যে বলল আপনি অনেকটা ধূসর রঙের মতো, মলিন গোমরা ধরনের। ধূসর রং মলিন কেন? কারণ সে হাসতে পারে না, তার মাঝে কোমলতা নেই, সে কঠিনও না, অনেকটা আপনার মতো। শাকিল আবারও হাসে বলে, আপনি আজ একা যে? আপনার বোন কোথায়? প্রিমা বড় ভাইয়ের ওপর অভিমান করে নিজেকে ঘরবন্দি করেছে, তাই আমাকে একাই ভার্সিটিতে যেতে হয়েছে। আপনার বোন অভিমানও করতে পারে? এ কথার জবাব দেয় না প্রান্তি। সে সোজা হেঁটে রাস্তা পার হয়। তার সাথে সাথে পা মিলিয়ে শাকিলও ও পারে যায়। প্রান্তি শাকিলের দিকে তাকে বলে, আপনি কিভাবে যাবেন? আমি রিক্সা নেব? আমিও রিক্সা নেব, আপনায় আগে তুলে দেই। প্রান্তি সম্মতি সূচক মাথা নাড়ায়। শাকিল মুচকি হাসে। রিক্সা ঠিক করে প্রান্তিকে তুলে দেয়। অপলক চোখে প্রান্তিকে যেতে দেখে সে, এই মেয়েটা ভীষণ মায়াবী। কোনো এক অজানা কারণে এই মেয়েটার আশেপাশে থাকতে তার ভালো লাগে। এরা দুই বোন দেখতে একরকম হলেও দুজনের স্বভাবে তাদের অনেক অমিল। প্রিমা মেয়েটা বুদ্ধিমতী, কথা বলার ধরন ধারালো, প্রতিটা কথা অপর ব্যক্তিকে আকৃষ্ট করবে। অন্যদিকে এই মেয়েটা ভীষণ কোমল, নরম কণ্ঠে কথা বলবে। আর 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 না জানা নেই ঠিক কী অমিল আসছে তাদের, তবু এর জন্য কোথায় একটা ভালো লাগা শুরু হয়েছে। বাগানের সব থেকে সুন্দর ফুলটা চুরি হয়েছে। এক ছোট্ট পবিত্র প্রাণ তিহুর চোখের সামনে থেকে ফুলটা ছিনিয়ে নিয়েছে। ছোট ছোট হাত দিয়ে ফুলটা নেড়ে চেড়ে দেখে, চোখের বড় বড় পাপড়ি নাড়িয়ে আদো গলায় প্রাণটা বলল, সুন্দর। তিহু তার থেকে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, একদম আপনার মতো। না, বাচ্চাটার তিহুর কথা পছন্দ হলো না বোধহয়। সে চোখ মুখ কুঁচকে তার মায়ের দিকে তাকালো, হাত বাড়িয়ে দিয়ে ছোট কণ্ঠে বলে উঠল, কোলে। বাচ্চাটার মা হেসে তিহুকে বলল, ও অপরিচিত মানুষ, খুব একটা পছন্দ করে না, আপনাকে কখনো দেখেনি তো, তাই এমন করছে। তিহু ফিসেল হাসলো। তার শখের ফুলটা বৃথা চেষ্টায় ব্যয় হলো। বাচ্চা কাছে তার কাছে বিড়াল ছানার মতো লাগে, ভীষণ আদুরে, দেখলে মন চায় গাল দুটো আলতো করে টেনে দিতে। কিন্তু যখন বাচ্চারা পটি দেখার মতো করে তাকে এড়িয়ে যায়, তখন মন চায় হুমকি ধামকি দিয়ে বসিয়ে রাখতে। এই যেমন এখন তার বলতে শখ জাগছে, কোলে আয়, নয়তো ঘর ভাড়া 2000 বাড়িয়ে দেব। বাড়িওয়ালার বড় বউ হওয়ার সুবাদে এতটুকু হুমকি তো দেয়াই যায়। তিহু তার মনের কালো চিন্তাকে প্রশ্রয় দিল না, বরং হেসে বলল, বয়স কত ওর? 4 বছর। বয়স হিসেবে কথা খুব কম বলে, ওর বাবা এমন। তিহু তৎক্ষণাৎ তার নিজের ভবিষ্যৎ বাচ্চার কথা ভেবে চিন্তিত হলো। বাপ ছেলে যদি একরকম হয়, তিহু হয়তো বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে উঠবে। প্রণব তাদের কথার মাঝে সিঁড়ি বেয়ে নেমে এলো। ক্যাজুয়াল পোশাকে তাকে সবসময়ের মতো দুর্দান্ত লাগছে। তিহু বরাবরের মতোই মুগ্ধ হয়। চাপা গলায় প্রণবকে বলে, আমি আপনার জীবনে এলাম বলেই আপনার সৌন্দর্য প্রতিনিয়ত দুধাপ করে আগাচ্ছে। আপনি খুশি তো? তাই আমার কেন যেন মনে হচ্ছিল বিয়ের পর আমি বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছি। কথার পেছনের কড়া সূক্ষ্ম অপমান তিহু টের পেলেও কিছু বলল না। মানুষের সামনে জবাব দিতে সে তার দুর্বলতা অন্যকে দেখাতে চায় না। প্রণব তিহুকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে গেছে। যার আগে বারবার করে বলে গেছে, ক্লাস শেষ হলে আমায় কল করবে, আমি নিতে আসবো, আশেপাশে আছি আমি। পরপর 2টো ক্লাস করে ক্লান্ত পায়ে হেঁটে ক্যান্টিনে উকি দেয় তিহু। বন্ধু মহলের একটা প্রাণীকেও আজ ক্লাসে পায়নি সে। কোথায় এতদিন বাদে তিহু ক্লাসে আসায় ঢাল ঢোক পিটিয়ে তাকে সংবর্ধনা জানাবে, তা না করে
সবগুলো কোনা কঞ্চিতে ঢুকে বসে আছে। ক্যান্টিনে মানুষের ভিড় অনেক। ত্রাণের জন্য যেমন লাইন পড়ে, ঠিক তেমন লাইন ধরে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য সকলে। ক্যান্টিনের সিঙ্গারাটা তিহুর ভীষণ পছন্দের, কিন্তু এত সব মানুষ ঠেলে 15-20 মিনিট লাইনে দাঁড়িয়ে 10 টাকার সিঙ্গারা খাওয়ার রুচি হয় না তার। চিত্রার ধৈর্য ভীষণ, ক্লাস না করে ফুরফুরে মেজাজে সিঙ্গারা কেনার লাইনে দাঁড়িয়ে পড়ে। তিহু সবসময় চিত্রার কেনা সিঙ্গারায় ভাগ বসায়। একজনের খাবারের ওপরে সব থেকে বেশি হক থাকে তার বন্ধুদের। এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে চিত্রার সিঙ্গারায় কম বেশি সবাই তাদের ভাগ বসিয়ে নেয়। তবে আজ তাদের কেউ ক্যান্টিনে নেই। তিহু পুনরায় উল্টো পথে পা বাড়ায়। যেতে যেতে চিত্রার ফোনে কল দেয়, কিন্তু চিত্রা তার কল রিসিভ করে না। তিহুর অভিমান হয় ভীষণ, সবাই তাকে কিভাবে ভুলে গেল। তিহুর অতি পরিচিত বটতলাটাও আজ ফাঁকা পড়ে আছে, আশপাশে পানি জমেছে, কাজেই এখানে মানুষের আনাগোনা কম। তিহু পানি ডিঙিয়ে বটতলার পা ঝুলিয়ে বসে, জুতো খুলে পাশে রাখে। ঘাসের নরম ডগা তার পায়ের তলায় আঁচড় কাটে, সাথে সাথে শরীর শিরশির করে ওঠে। অদ্ভুত ভালো লাগা ছেয়ে যায়। তিহু চোখ বন্ধ করে নরম ঘাসেদের দুষ্টুমি অনুভব করে। তিহুর মন বলে, বন্ধুহীন অলস সেই মুহূর্তটাও খারাপ না। মন ভালো না রে তোর, পীড়িত ভালো না রে বন্ধু, তোর প্রেমে পাগল হইলাম কুলহার। হঠাৎ অনাকাঙ্ক্ষিত লিরিক্স শুনে তিহু চমকে চোখ খোলে। চোখ খুলতেই তিহু নাক কুঁচকায়। চিত্রা তার মুখের সামনে 10 পাটি দাঁত খুলে বসে আছে। পাশেই তুহিন গিটারে টুং টুং করে সুর তোলার চেষ্টা করছে, কিন্তু সাবেরের গানের সাথে তাল মিলাতে পারছে না। নীলা কিছুটা দূরে নাক কুঁচকে দাঁড়িয়ে আছে, বিরক্ত গলায় বলছে, এই পানি কাদার মধ্যে কি করিস তোরা? ভালো জায়গায় চোখে পড়ে না? আমি এর মধ্যে আসতে পারবো না। নীলার কথার উত্তরে সাবের বলে, বন্যরা বনে সুন্দর আর নীলাচল কাদায়। কাদা একবার মুখে মেখে দেখ না, তোর রূপের ঝলকে ক্যাম্পাস ঝকঝক করবে। তিহু সবার দিকে একবার দৃষ্টি ঘুরিয়ে বলে ওঠে, তোরা এখানে কেন? একাকী ভীষণ সুন্দর প্রকৃতি ফিল করছিলাম, দিলি তো সব পণ্ড করে। কি চাই ঝটপট বলে দে, বিদায় হ। ওয়েট বেব, এত তাড়াহুড়ো কিসের তোর? সুন্দর জামাই পেয়ে এভাবে পোল্টি মারলে কেমনে চলবে? চিত্রার কথায় সুর মেলায় তুহিন, কিরে ঘষিটি, তুই না বললি তোর জামাই বুইরা? এখন তরতাজা হলিউড স্টার বের হলো কোত্থেকে? সাথে সাথে পাশ থেকে সাবের বলল, আমাদের অন্তত সত্যিটা বলতে পারতি, আমরা তো আর তোর জামাই নিয়ে ভাগতাম না। হুদায় তোর ভবিষ্যতের জন্য আহাজারি করলাম। তিহু চোখ দুটো ছোট ছোট করে বলে, কেন করেছিস? আমি করতে বলেছিলাম? তাছাড়া আমার হলিউড স্টার জামাই খোঁজ কোথায় পেলি? সবার মুখে পৈশাচিক হাসি ফুটল। তুহিন মাথা ঝাঁকে বলে, শুধু খোঁজ না, আরও অনেক কিছু ঘটিয়ে ফেলেছি। রাহা আর তামিমকে আসতে দে, তাহলে বুঝবি। তিহু এতক্ষণে খেয়াল না করলে এখন দুজনের অনুপস্থিত টের পেল। সন্দিহান গলায় বলল, কি পাকাচ্ছিস তোরা, সত্যি বলতো? ভুনা খিচুড়ি, তিহুর জামে স্পেশাল ভুনা খিচুড়ি। তিহু বুঝলো এভাবে জবাব পাওয়া যাবে না, তাকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। রাহার তামিম এলো খানিক বাদে, তাদের দুহাত ভরা মিষ্টির প্যাকেট। এত মিষ্টি দেখে তিহু পুনরায় কপাল কুঁচকায়। সে কিছু বলতে যাবে, তার পূর্বে চিত্রা একটা মিষ্টি বের করে তিহুর গালের সামনে ধরে বলে, নে তোর বিয়ের মিষ্টি খা, তোর জামাইয়ের টাকায় কেনা মিষ্টি, তুই না খেলে হয়? রাহা তিহুর দিকে তাকে চোখ টিপে বলে, প্রেম না করে সরাসরি বিয়ে করেই কিন্তু জিতে গেছিস। দুলাভাই পছন্দ হয়েছে খুব, দেবর আছে নাকি? তিহু রাহার কথাকে উপেক্ষা করলো। চিত্রাকে বলল, প্রণর সাথে দেখা হয়েছে তোদের? সাথে সাথে সবাই একসাথে চিৎকার করে বলে ওঠে, আচ্ছা প্রণ। তিহু হতাশ হয়, এর থেকে কিছু জানতে চাওয়া বিপদ। উত্তর দিবে না, বরং তাকে নিয়ে মজায় মেতে উঠবে। তাই মিষ্টি গালে পুরে চিবাতে চিবাতে বলল, বুঝছোস, তোর বড়লোক জামাইয়ের পকেট কাটছি আজকে, সবগুলো কাজ শিখাইছি আর ক্লাসের সবার সাথে মিষ্টি নিয়ে আসছি। ভাবছিলাম পকেটের সব টাকা খরচ করায় ফকির বানায় ছাড়বো, কিন্তু পরে দেখি বেটায় ক্রেডিট কার্ড ইউজার। তোরা ওনাকে চিনলি কিভাবে? কেন, তোরা না নামাই দিয়ে গেছে, দেখে বুঝে গেছি। পরে সূক্ষ্মভাবে তাকে ফলো করছি।
তাকে চমকে দিতে হঠাৎ সবাই সামনে যেয়ে দাঁড়াইছি, কিন্তু ব্যাটার বুকের ফাটা অনেক। এতজনকে তার সামনে এসে দাঁড়াতে দেখেও ভয় তো পায়নি, উল্টো চোখ কুঁচকে বলেছে, কোনো সমস্যা? আমার হাতে সময় কম, কিছু বলার থাকলে 2 মিনিট সময় দিচ্ছি, কথা শেষ করো কুইক। তারে ভয় দিতে যে আমরা আতঙ্কে পড়ে গেছি। ভাই, এই ব্যাটার সাথে সংসার করতেছিস, তাই তোকে সবার পক্ষ থেকে সালাম।